হ্যালো সোনালি দি, কেমন আছো? তোমাকে লাইভে পাওয়া একটা আমার কাছে বড় পাওনা। এতদিন পর তোমাকে লাইভে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ তোমার সুস্থ থাকাটা আমাদের সকলের সুস্থ থাকার জন্য জরুরি। এটা আজ মন থেকে তোমাকে বললাম। আচ্ছা, আজকে বেশি আর মানে একদম একদম তাই, কতদিন পর আজকে একদম সোনালিদি বেশি আর কথা বাড়াবো না, কারণ এখানে ভয়ঙ্কর আবহাওয়া খারাপ, বারবার কারেন্ট যাচ্ছে। আমি মোবাইল ডাটাতে করছি এবং এই মোবাইলটা আমার জানি না কেন অ্যাপেলের মোবাইল বোধহয় বেশিক্ষণ নিতে পারে না। অন্যান্য মোবাইলে আমার সিমটা নাই, আর একটা সিম নতুন নেওয়া হয়েছে, সেই সিম থেকে 100 জয়েন করা হয়নি। কাজে এই মোবাইলটা আমি সাধারণত করি না, করছি যখন বেশি গরম হয়ে যায়, বেশি উত্তপ্ত করার আগে আমাদের গল্পের সেশনটা অন্তত ভালোভাবে শেষ করি। হ্যাঁ, শুরু করে দিন। আজকে একটা অদ্ভুত গল্প বলবো। পার্সেল আমরা অনলাইনে প্রত্যেকেই কম বেশি কিনি। এখন অনলাইনে যুগ, বিশেষ করে আফটার করোনা আমরা পার্সেলে অভ্যস্ত হয়ে গেছি। এবং যারা আমরা ওয়ার্কিং উমেন, তারা বাইরে যখন আমরা থাকি, তখন আমরা যারা আমাদের বাড়িতে থাকে, যারা আমাদের হেল্পিং হ্যান্ড, তাদেরকে আমরা টাকা পয়সাগুলো বুঝিয়ে দিয়ে যাই যে এই পার্সেল আসবে, রিসিভ করো। আমি তো তাই করি, কারণ আমার থাকে যে এই পার্সেলগুলো আজকের দিনে আসবে, আমি সেই মতো ওদেরকে টাকা পয়সা দিয়ে যাই, একটা লিস্টও করে যাই। কিন্তু কি হয় প্রবলেমটা, যে অতটা তো লেখাপড়া ঠিক শেখার সুযোগ ওরা পায়নি, বা এটা বুঝতেও আমাদের মতো লোকেদেরও সবসময় অসুবিধা হয়। আমি যে একটা হাইলি এডুকেটেড তা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে ধরো 266 একটা জিনিসের দাম, সেখানে আমি 3টে জিনিস নিলাম, একটা 367, 266, একটা 147। এবার 3টে জিনিসই যখন দেখছে যে একই ডেলিভারিতে একই অ্যাড্রেসে যাচ্ছে, তখন কি করে একসঙ্গে প্যাকিং করে ওরা সেই টাকাটা চায়। তখন তৈরি হয় কনফিউশন। ওরা তখন আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে এটা কি দেবো, বা ফোন করে অনেক সময় জিজ্ঞেস করে না, ওরা নিয়ে নেয়। পার্সেল বিপর্যয় যে আমার জীবনে হয়নি তা না, ভুলভাল পার্সেল 2-1 এসছে, 2-3 এসছে, আমার ছেলের জীবনেও হয়েছে। যারা আমরা পার্সেল করিনি তারা জানি। এইরকমই সুছন্দা নামটার মধ্যেই একটা যেন কোথাও ছন্দ আছে। সুছন্দা, হ্যালো ঈশানী, ওয়েলকাম টু মাই লাইভ। সুছন্দা বলে একটি মেয়ে, যে কিনা সদ্য না হলেও কয়েক বছর আগে তার ডিভোর্স হয়েছে, এবং তাকে টিকে থাকার লড়াই, বেঁচে থাকার লড়াই প্রত্যেকটা মানুষকেই লড়তে হয়, এবং সিঙ্গেল যারা তাদের বেশি আরো লড়তে হয়। শরীর সুস্থ রাখতে হয়, আরো বেশি পাশে থাকার কেউ থাকে না। একটা সময় পর, বহুদিন থাকার পর যখন ডিভোর্স হয়ে যায়, তখন সে নিজেকে কোথাও গিয়ে, যতই মুখে বলুক, কোথাও গিয়ে আমরা সেই মেয়েটার হয়তো মনের অবস্থা, এবং 10টা লোক তার সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে অসহায় নয়, ব্যাপারটা হচ্ছে সে একা বলে তাকে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে, তাকে সাহায্যের নামে তার কাছ থেকে আনওয়ান্টেড অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। তাই নিজের দুর্বলতা, নিজের কষ্ট সে কখনোই প্রকাশ করতে চায় না। সুছন্দা একটা ছোট্ট ফ্ল্যাট সে রেন্টে পেয়েছে, এবং ঘটনাটা মুম্বাই। তো মুম্বাইয়ে জায়গা পাওয়াটা একটা মানে কি বলবো, মানে ভাগ্যের ব্যাপার। আমি না ওই ভুবন মোহিনী, হ্যালো বিশালাক্ষী, কতদিন পর দেখলাম। আসলে তোমাকে লাইভে দেখি যদিও, মানে আমি না প্রত্যেকে কমেন্টস পড়বো, কিন্তু আজকে যেহেতু এখানে প্রচন্ড আবহাওয়া খারাপ, থ্যাংক ইউ, তো সেই কারণে আমি আমার লাইফটাকে আগে ভালোভাবে শেষ করে দিই, তারপরে প্রত্যেকে কমেন্টস আমি পড়বো, কিন্তু কমেন্টস আমি এখন যাচ্ছি না। তো সেই মেয়েটা মুম্বাইতে একটা জায়গা থাকার পাওয়ার মানে একটা হচ্ছে, মানে কি বলবো, লটারির থেকেও সেটা দুর্লভ, এইরকম একটা ব্যাপার। তো তো সেই কারণে সে কোনো রকম একটা ছোট্ট ফ্ল্যাট সে রেন্টে নেওয়া আছে। একজন মেয়ে আছে, সে কাজ করে, তার কাছে চাবিটা থাকে, এক্সট্রা চাবিটা, এবং জানে যে কোন জায়গায় চাবিটা একটা ফুলের টাবের মধ্যে কি তলায় একটা কোথায় রেখে দিয়ে যায়। তো সে কাজ করে চলে যায়, এবং ও অফিসে চলে যায়, অফিস থেকে ফেরে। এতদিন পর্যন্ত ঠিক ছিল, মানে ও যেহেতু কাজ করছিল, এবং ও যেহেতু ডিভোর্সি, ও নিজের খরচ নিজেই চালাতে হতো, নিজের শরীরের খেয়াল নিজেকেই রাখতে হতো, এবং একাকিত্বে ভুগলে নিজেকেই সান্ত্বনা দিয়ে নিজেকেই নিজের বন্ধু হতে হতো। সুছন্দা এতদিন পর্যন্ত
তবুও তার ছন্দ কিন্তু কাটেনি। কাটলো হঠাৎ করে একদিন অফিস থেকে আসার পর তার কাজের মেয়ে বলল যে না, তার কাজের মেয়ে তাকে অফিসে ফোন করে বলল যে দিদি আপনার একটা পার্সেল এসছে। তো বলল যে পার্সেল, তা বললো কত টাকা চাইছে, আমি তো কোনো পার্সেল বুক করিনি। তখন বললো না টাকা চাইছে না, পার্সেল এসছে, মানে পার্সেলটা কলিং বেল বাজিয়ে কেউ একটা মানে দরজার বাইরে রেখে গেছে। তো আমি পার্সেলটা বাড়ির ঘরের ভিতর নেবো। তো তখন ন্যাচারালি ও বললো হ্যাঁ, হয়তো কেউ সারপ্রাইজ গিফট পাঠিয়েছে, এমন তো নয় ডিভোর্সি মানে যে তার কেউ থাকবে না, তার তো বাপের বাড়ির তরফের বা কোনো বন্ধু বান্ধব হতেই পারে তাকে কোনো সারপ্রাইজ গিফট দিয়েছে তাকে আনন্দ দেওয়ার জন্য। তো বলো ঠিক আছে তুই দেখ তো খুলে কি আছে, যেটা আমরা বলি মানে আমরা বুঝতে পারছি না তো যে কোনো সময় হয়তো আমরা কোনো কিছু অর্ডার দিয়েছি কি প্রিপেড, মানে আমরা হয়তো পে করে দিয়েছি। তো ও যখন পার্সেলটা খুলছে, খুলে বললো একটা খুব সুন্দর আয়না। বললো আয়না, আমি তো মিরর কোনো অর্ডার করিনি। তো ঠিক আছে তুই টেবিলে ওটা রেখে দে, আমি গিয়ে দেখবো। এইবার যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হয়, আমরা কিন্তু প্যাকেটটা রাখতে বলি না, যে প্যাকেটটা আমরা রাখতে বলবো যে কোনখান থেকে পার্সেলটা এসছে। ওই মেয়েটা কি করে, ওই পার্সেলটা, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বলছি একটাই কারণে, আমি এটাকে অনেক রসিয়ে রসিয়ে ভালো করে বলতে পারতাম, কিন্তু তাড়াতাড়ি বলছি এই কারণে ওয়েদার খুব খারাপ, ইন্টারনেট কানেকশন খুব খারাপ, আমি চাই আমার লাইফটা যেন ভালোভাবে তোমরা শুনতে পাও। তো হ্যালো নাসরিন আহমেদ। তো ওকে, ও কি করে প্যাকেটটা খুলে ও আয়নাটাকে ঠিক জায়গায় রেখে ও কি করে ওই মানে ওইটাকে কাঁচরার ডিব্বায় ফেলে দেয়। আজকে আমি নিজের নেটে কাজ করছি বলে আমার কারেন্ট মানে কানেকশন চলে যাচ্ছে না, তা নাহলে আজকে আমি যদি নিজের নেটে কাজ না করতাম, এই যে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, এক্ষুনি আমার লাইফটা কেটে যেত। তো ও কি করে কাঁচরার ডিব্বাতে ফেলে দেয়, এবং ওই যে লোকগুলো কাজ করে যে ফ্ল্যাটে যারা পরিষ্কার করে সুইপার, তারা ঠিক ওই ডিব্বাটা নিয়ে যায় ওর অফিস থেকে ফেরার আগে। আর সুছন্দা প্রতিদিনই যখন অফিস থেকে ফেরে তখন খুব মানে মানে অনেক কিছু বাজার টাজার করে এনে ফেরে। কোনোদিনও যেদিন প্যাকড ফুড নিয়ে আসে, যেদিন রান্না করার এনার্জি থাকে না, কোনোদিনও এসে নিজে রান্না করে, যেদিন একটু এনার্জি থাকে, কারণ বাইরের খাবার তো রোজ খাওয়া যায় না। তো সেদিনও ঠিক সেরকমই একটা মুডেও ফিরছিল, মাথা থেকে পুরো পার্সেলের ব্যাপারটা ভুলে গেছিল। কিন্তু ও এসেই যখন দরজাটা খুলে দেখলো যে ও সমস্ত কিছু রেখে আগে ও ওয়াশরুমে গেল, একটু নিজেকে ফ্রেশ করে জলটা খেলো। জলটা খাওয়ার পর ও দেখলো টেবিলে একটা আয়না রাখা আছে। ওর 1 সেকেন্ডে ক্লিক করলো, আরে আমাকে তো আমার বাই বলে গেছে যে একটা পার্সেল আপনার এসেছে, তাহলে এইটাই হয়তো সে পার্সেল। কিন্তু পার্সেলের পাশে কোনো প্যাকেট নেই, কারণ প্যাকেটটা তো অলরেডি ও ফেলে দিয়েছে ডাস্টবিনে, এবং ডাস্টবিনটাও তো অলরেডি ওই ওরা নিয়ে গেছে, সেখানে কোনো চিহ্নই নেই। তো ও কি হলো, পার্সেলটা দেখে ওর মানে আয়নাটা খুব ভালো লাগলো, এবং আয়নায় দেখলো একটা ফোনে দেখবে এমন করে সেট করা থাকে না যে সেলফি তুললে ছবি, মানে সেলফি অনেক মোবাইলে অনেক রকম উঠে, যেমন অ্যাপেলে আজকে আমি যে ফোনটায় ইয়ে করছি, লাইভ করছি, এটাই সেলফি কিন্তু খুব একটা ভালো ওঠে না, মানে তুমি যেমন সেই রকমই লাগবে তোমার, মানে স্কিন কিছু স্মুথ দেখাবে না বা কিছু দেখাবে না, কিছু এক্সট্রা কিছু দেখাবে না। কিন্তু অনেক মোবাইল আছে যে মোবাইলে ওগুলো আগে থেকে সেট করা থাকে যে তোমায় তুমি সেই সময় আছো, তুমি উইদাউট মেকআপেও যদি একটা সেলফি তোলো, তোমাকে দেখতে কিন্তু সুন্দর লাগবে, অনেক সফট লাগবে, অনেক কিউট লাগবে। তো ওই আয়নাটার মধ্যে দিয়ে, আয়না তো তা করে না, আয়না তো কিছু সেট করা থাকে না, তো ডিজিটাল মিরর নয়, কিন্তু আয়নার মধ্যে দেখলো যে ভীষণ ভালোভাবে নিজেকে, মানে ভীষণ সুন্দর লাগছে। ও যেটা অফিস ফেরতা মানুষ, ও যেটা ক্লান্ত হয়ে এসছে, কিন্তু ওর মধ্যে কোনো একটা ক্লান্তি, মানে একটা টায়ার্ডনেস একটা, সেটা লাগলো না। এবং ও রীতিমতো কদিন ধরে ও চিন্তা করছিল যে আস্তে আস্তে বয়সটা বাড়ছে, ফাইন লাইনস, রিঙ্কেলস এগুলো আসছে, এগুলো থেকে এবার থেকে আমাকে নিজের দিকে তাকাতে হবে, কারণ ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। একটা বয়সের পর মানুষ নিজেকে কিচ্ছু করতে হয় না, মানে সে এমনি ন্যাচারাল একটা বিউটি থাকে, কিন্তু তারপরে নিজেকে মেনটেন করাটা একটা ভীষণ নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ, এবং সেটা একটা ভীষণ ইচ্ছে শক্তি। আমি কদিন আগে একজনকে বললাম যে এটা স্বার্থপরতায় বলুন যাই বলুন, দিনের মধ্যে একটা সময় কিন্তু আমি নিজের জন্য বেছে নিই,
5-10 মিনিট নিজের জন্য বেছে নেওয়াটা কোনো অপরাধ নয়, নিজের স্কিন কেয়ার করার জন্য। এটা ভীষণ দরকার একটা বয়সের পর। বিশেষ করে আমরা যারা মা, যারা আমাদের প্রেগনেন্সি, আমরা যারা হয়ে আফটার প্রেগনেন্সি আমাদের যারা ছেলেরা বড় হয়ে গেছে, তাদের নিজেদেরকে ঠিক করে ধরে রাখা, একটুও ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। তো ও মনে করলো, ওর কোনো বাচ্চা ছিল না যদিও, কিন্তু একটা নির্দিষ্ট এজ তো আছে। ও মনে করলো যে আজকে তো এরকম আয়নায় আমাকে খুব ফ্রেশ লাগছে, আমি কি সত্যি, মানে আমরা কি নিজেকে ভালো দেখলে আরো ভালো লাগে, ও কিন্তু খুব ভালো লাগলো। এবং আয়নাটা কিরকম ডিজাইন, একটা ওভাল শেপ এবং একটা বেশ কি বলবো, ওই পুরনো একটা ডিজাইন, মানে কলকা কলকা গোল্ডেন কালার, একটা অদ্ভুত ধরনের। এবং আয়নাটা ঠিক ওই রকম নয় যে তুমি ব্যাগে করে তুমি ক্যারি করতে পারবে, কিন্তু এমনও বড় নয় আবার এমনও ছোট না, একটা মিডল একটা সাইজের। তো আয়নাটাও রেখে যাই হোক ও কিচেনে গেল, রান্না বান্না করলো। তো এরকম ওর বারবার মনে হলো যে কে এই আয়নাটা আমাকে পাঠালো। ওর মাথায় কিন্তু বারবার ঘুরছে, আমাদের যদি এটা কোনো গিফট আসে, যে গিফটটা আমাদের কাছে পুরো মানে আমরা জানি না যে সেই গিফটটা আসতে পারে, তাহলে আমরা চিন্তা করবো তো যে কে এই গিফটটা পাঠিয়েছে, কে এই জিনিসটা পাঠিয়েছে। তো আমরা বারবার ও মনে করতে লাগলো, হতে হতে বেশ সেদিনকার খাওয়া দাওয়া হয়ে গেল, সব হয়ে গেল। এইবার ওর তারপর থেকে বলছি আমি, যেহেতু আমি এটাকে আজকে খুব স্পিডে বলছি লাইফটা, ওর কি হচ্ছে, এরপর থেকে ও অফিসে যাচ্ছে, ও যে নতুন উদ্যমে জীবনটা শুরু করেছিল, সেকেন্ড ইনিংস, যে একটা ডিভোর্সের পর জীবনটা শেষ হয়ে যায় না, ও নিজেই একা লড়াই করছিল, ওর কিন্তু একটা কোথাও লেথার্জি তৈরি হলো। অফিসে গিয়েও ওর কিছু প্রমোশন, কিছু কাজ আটকে গেল, প্রায় দিনই বসের সঙ্গে বা কলিগদের সঙ্গে কিছু ঝামেলা হয়, যেখানে ঝামেলা হওয়ার কথা না, ও কাজটা ঠিক মতো করছে কিন্তু কাজটা ঠিক মতন হচ্ছে না, কোথাও একটা গিয়ে মানে একটা ভুল হচ্ছে, যেটা ওকে ভীষণ কষ্ট দিচ্ছে। কারণ ও মানে এই জিনিসটাও নিতে পারছে না যে আমি মন দিয়ে চেষ্টা করছি 100-100 দেওয়ার, কিন্তু আমার কোথাও একটা ত্রুটি থেকে যাচ্ছে। সেটা কি আমার ল্যাক অফ কনসেন্ট্রেশন, আমি কি সত্যি সত্যি আমার অতীতকে নিয়ে খুব ভাবিত, আমি কি ঠিক মতো আমার সবটুকু দিতে পারছি না। অফিসের জীবনটা ওর আগে যতটা সহজ ছিল, আগে যতটা ওর কাছে গিয়ে যেত, ও টিফিন নিয়ে যেত, বাড়ি থেকে রান্না করে নিয়ে অনেক সময় প্যাক করে নিয়ে যেত, বা ক্যান্টিনে খেত, ম্যাক্সিমাম দিন ক্যান্টিনেই খেত, কিন্তু ক্যান্টিনেও একটা ভাগ করে সবারই সঙ্গে আনন্দ করে বসে বসে খাওয়া, সেইটা না ওর সঙ্গে সম্পর্ক কোথাও একটা দূরত্ব শুরু হলো। আর একটা শুরু হলো, সেটা হলো যে ও যখন মানে ও যখন ফ্ল্যাটে সন্ধেবেলায় ফিরছে, তখন ও জিনিসটা লক্ষ্য করছে, হ্যালো প্রিয়াঙ্কা, যে ও লক্ষ্য করছে যে আমি যখন ফ্ল্যাটে ফিরছি তখন ফ্ল্যাটে করিডরে একটা মানে কোন একটা ফ্ল্যাটে ভীষণ কান্নাকাটি, মারধর, কেউ একটা অত্যাচার হচ্ছে, একটা কোনো আওয়াজ হচ্ছে, যেটা এতদিন পর্যন্ত ওদের ওই অ্যাপার্টমেন্টে ছিল না। কারণ প্রত্যেকেই ভীষণ ওয়েল এডুকেটেড, প্রত্যেকেই এরকম অসভ্য নয় যে মারপিট হবে, একটা কোনো মেয়ের পুরো অত্যাচার হবে, এরকম ধরনের কোনো পাবলিক ওখানে থাকার কথা নয়, এবং অ্যালাউড নয় এরকম ধরনের চিৎকার চেঁচামেচি। কিন্তু এটা হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় যখন ও ঢুকছে ফ্ল্যাটে, একটা কোথাও একটা অশান্তি, তর্ক, ঝামেলা ওর প্রায় মনে হয়, খুব রেয়ারলি মানে ও শুনতে পায় না যে কোন ফ্ল্যাটে এক্স্যাক্টলি। এখানে এই ফ্লোরে তো অনেকগুলো ফ্ল্যাট আছে, এবং শহরে যত তুমি যাবে তত তুমি লক্ষ্য করবে যে একে অপরকে চেনার সময়টা অনেক কম, একে অপরকে নিয়ে মাথা ব্যথা করার টেন্ডেন্সিটাও অনেক কম, সবাই ছুটছে। তো ওর বারবার তাও মনে হতে থাকে যে এখানে কে এমন একটা কোন ফ্যামিলি আছে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, যে কে আছে যে যেখানে এত গোলমাল হয়, অশান্তি হয়, এবং ফ্ল্যাটে যারা আরো আছে যারা, তারা কেন কিছু এটা নিয়ে ভাবিত না। কিন্তু বললাম না, ওই কথাগুলো ওর মাথায় সেকেন্ডের জন্য আসে, কারণ ও তখন খুব ক্লান্ত, এবং তখন ও ঢুকেই ও রান্নার জোগাড় করে এবং রান্না করতে চলে যায়, যে না আমি রান্নাটা করব। তো এরকম করে ওর যাচ্ছে, শরীরটাও কদিন ধরে ভালো যাচ্ছে না, মাঝে মাঝে একটু মানে ব্লিডিং এর প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে জ্বর আসছে, থার্মোমিটার ধরলে জ্বর ধরা পড়ছে না, অথচ বেশ জ্বর একটা ভাব। সব মিলিয়ে একটা শরীরের মধ্যে যেন একটা কষ্ট, এবং অফিসে যেতেও আজকাল সেই উৎসাহটা পাচ্ছে না। আর
রাত্রিবেলায় শুয়েও মনে হচ্ছে পাশের ফ্ল্যাট থেকে একটা চিৎকার চেঁচামেচি আসছে, কিন্তু বললাম না কোন জায়গা থেকে আসছে সেটা বুঝতে পারছে না। এরকম করেই দিনটা চলছিল। কিন্তু আমি একটা লাইভ নিয়ে বসেছি, মানে চিন্তা করতে পারো আমার মাথাটা কোথায় গেছে। আর আমি আর একটা লাইভের গল্প নিয়ে সামনে এসে বসেছি। এখন যদি আমি ওই লাইভের ঘটনাটা আমি যদি এখন খুঁজতে যাই, তাহলে আমার কিছুটা সময় মিস হয়ে যাবে। আমি একটা কোন লাইভের মানে পৃষ্ঠা নিয়ে বসেছি, আমি একটা লাইভটা ওটাকে লিখেছিলাম। যাই হোক, এইবার ও রাত্রিবেলায় আজকাল মাঝে মাঝে ও শুয়ে থাকে, এবং ওর কি হয়, মনে হয় যে আমার চেহারাটা একটু ঠিক করি, একটু রাত্রিবেলা স্কিন কেয়ার করি। তো স্কিন কেয়ার করতে গিয়ে যখনই মিরারটার সামনে যায়, ও অনেকদিন দেখেছে ওই মিরারটাকে ও ধরলে, জানেই না যে মিরারটা কি দিয়েছে, ও নিজেও বুঝতে পারে না। 0.5 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা চলে যায়, তারপর ওর মনে হয় আরে আমি তো কোনো রকম প্যাক ফ্যাক কিছুই লাগালাম না, আমি কি এতক্ষণ নিজেকে মুগ্ধ হয়ে দেখছিলাম? মানে মাঝখানে যে সময়টা ওর কাছে না কোথাও একটা মানে এলোমেলো হতে থাকে, এলোমেলো, মানে বুঝতে পারে না যে আয়নাটা ধরলে ওর নিজের দিকে তাকিয়ে থাকতে কেন ইচ্ছা হয়। এইরকমই একটা দিন ও নিজেকে দেখছিল। ওর হঠাৎ করে মনে হলো যে আরো কেউ ওকে দেখছে ওই আয়নার ভিতর থেকে, হয়তো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ও হঠাৎ করে তাড়াতাড়ি করে আয়নাটাকে ফেলেও যখন পিছনের দিকে তাকালো, দেখলো কেউ নেই। ও ভাবলো যে উফ, একা থাকলে যে কত রকম প্রবলেম হয়, কত রকম প্রবলেম ফেস করতে হয়। একদিন ও টিভি দেখছে, তো টিভিটা বারবার বন্ধ হচ্ছে, বারবার অন হচ্ছে। ও দেখছে রিমোটটা কিন্তু ওর থেকে দূরে আছে। তখন ও মনে করলো যে আসলে একা থাকে তো সবকিছু ওই মেকানিককে ডেকে আবার করা, মানে সেই উইকেন্ডে করতে হবে এগুলো, উইকডেজে তো সম্ভব না। আরেকদিন এরকম হয়েছে যে ও শুয়ে আছে, হঠাৎ করে টিভিটা অন হয়ে গেল। ও বারবার ভাবছে যে, কারণ আমাদের না কিছু এনার্জি যদি সেটা আমি এনার্জিকে নেগেটিভ পজিটিভ বলার আগে বলবো এনার্জি না এই ইলেকট্রনিক্স, এই গুডসগুলোর, ইলেকট্রনিক্স এই মিডিয়াগুলো, মানে ইলেকট্রনিক্স এই জিনিসগুলোর প্রতি, মানে গুডসগুলোর প্রতি এরা না হাবি হয়, মানে এরা না প্রভাব বিস্তার করে। মানে আমি আমার নিজের ছেলের জীবনে দেখেছি একটা ঘটনা, এই প্রসঙ্গে বললাম যে আমার ছেলের জীবনে এরকম ঘটনা দেখেছি যে আমার ছেলের কম্পিউটারের পুরো প্লাগ খোলা আছে, সমস্ত খোলা আছে, অথচ কম্পিউটার অন আছে, অন চলছে কম্পিউটার। ও আমাকে শুধু এসে দেখালো যে মা দেখো সমস্ত কিছু অফ আছে, সমস্ত কানেকশন খোলা আছে, তবুও চলছে। এটা আমি নিজে দেখেছি। তো ওর এরকম হঠাৎ করে টিভিটা একদিন অন হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, বললাম একদিন অন হয়ে গেল যখন শুয়েছিল। দিয়ে একটা অদ্ভুত ধরনের একটা ফ্যামিলি অশান্তি হচ্ছে, এরকম একটা টিভি সিরিয়াল কিছু একটা, যে চ্যানেলগুলো ও সাধারণত খুব একটা দেখতো না, ওই ডেইলি সোপ টাইপের সিরিয়াল ওর খুব একটা পছন্দ হতো না, শাশুড়ি ননদের গোলমাল টোলমাল, ওর পছন্দটা একটু ডিফারেন্ট ছিল। এরকমই চলছিল। এইরকম যদি চলতো তাহলে খুব একটা প্রভাব পড়তো তা নয়, কিন্তু এবার আমি যেটা বলতে চলেছি সেটা শুনলে হয়তো তোমাদের মনে একটু হলো, যারা দুর্বল মনের তারা হয়তো একটু নড়ে চড়ে বসবে, তাই আবার, কারণ আমি তো আসি তোমাদেরকে একটু শিহরণ জাগাতে। আমি এমনই কিছু জিনিস জোগাড় করি, এমনই কিছু গল্প জোগাড় করি, আমার সেটা আমি কোনো ক্রিমিনাল, মানে কোনো ক্রাইম, কোনো ঘটনাই হোক, কোনো ক্রাইম কেসই হোক বা কিছু একটা হোক, সেগুলো একটু ডিফারেন্ট বাছার চেষ্টা করি, যেটা তোমাদেরকে ভাবিত করবে। হ্যাঁ, ওই ঘটনাগুলো বলার সময় আমার মুখে হাসিটা থাকে না, কিন্তু কিছু ঘটনা বলার সময় তোমরা যখন ভয় পাও, হাসি উচিত না, কিন্তু তবুও আমার ভয় দেখাতে কিন্তু খুব ভালো লাগে, তাই একটু নড়ে চড়ে বসো, আমি একটু বলছি। ও সেদিন আজকের মতন এখানকার, আজকে যেরকম আজকে এরকম ওয়েদার, সেরকমই আজকে সেদিনকার মুম্বাইয়ের। আর মুম্বাইয়ের বৃষ্টি হচ্ছে এমনই একটা ঝ্যাতলা বৃষ্টি, মানে ভয় দেখাচ্ছি, ওই বিশালাকে ভয় দেখাচ্ছি, ওয়েট। মুম্বাইয়ের বৃষ্টি বিশালাকে তুমি তো জানো যে একবার শুরু হলে থামতে চায় না, মানে ওরা রিজার্ভার গুলো ভরে নেয়, কারণ যেখানেই জলের প্রবলেম হয় সেখানে আমরা রিজার্ভার রাখি, ভরে নিই। 7 দিন ধরে টানা হয়তো বৃষ্টি চলতে শুরু করলো, এইরকমই একটা সময় বৃষ্টি বেশ 3-4 দিন ধরে। আচ্ছা তুমি স্ট্রং, শোনো, স্ট্রং তো
যখন বৃষ্টি চলছে বেশ 3-4 দিন, তার আগে বৃষ্টি হয়েছে, এইভাবেই ভিজে ভিজে অফিস করেছে, অফিসে তো আর কোনো এক্সকিউজ চলবে না। একদিন অফিস থেকেও ফিরছে, সেদিন ওর শরীরটা খুব খারাপ। এই যে আমি কাশলাম তার কারণটা হচ্ছে আমি বিগত 4 দিন থেকে আমার অল্প অল্প ঘুষঘুষে জ্বর যাচ্ছে, কারণ বৃষ্টি বলে আমি যে কাজে যাব না তার তো কোনো উপায় নেই, আমাকে বৃষ্টিতেও ভিজতে হচ্ছে, এবং অনেক সময় 2:30-3:00 সময় কাজ থেকেও ফিরতে হয়। ওই বিশাল যে রোদ সেটা কিন্তু আমার লেগে যায়, ফলে আমার শরীরের মধ্যে একটা ভীষণ আলোড়ন হয়। আর 4-5 দিন ধরে আমার জ্বর চলছে, কিন্তু আমি কেউ বুঝতে পারছে না আমাকে দেখে। এবং কালকেও আমি কলকাতা যাব, আমাকে কাজ আছে, এই নিয়ে যেতে হবে, কাল ভোর 4টায় রওনা হব। তো যাই হোক, এইরকমই সেই মেয়েটিও হয়তো বৃষ্টিতে ভিজেছিল, সেই মেয়েটিও হয়তো সেদিন আমার মতো করেই কাশছিল, সর্দি কাশি বা একটা জ্বর জ্বরে ভাব ছিল। সেদিন ও খাবার টাবার বেশ কিনে নিয়েই ফিরেছে, যে খাবার আর আজকে বানানোর ক্ষমতা নেই, আজকে গিয়ে খাবো, শুয়ে পড়বো, আজ খুব টায়ার্ড আছে, আমার স্পাইনালে আজকে খুব যন্ত্রণা করছে, এটাই ও ভাবছিল। তো মেয়েটার নাম কিন্তু সুছন্দা, যারা শোনোনি তাদের বলে দিচ্ছি। সুছন্দা ডিভোর্সি মেয়ে, একটা মুম্বাইয়ে ফ্ল্যাট, একটা রেন্টেড ফ্ল্যাটে থাকে, চাকরি করে। ও যখন ঢুকলো তখন ওর মনে হলো ওই যে ওর যেই দরজাটা খুলে ও চাবি মানে সুইচটা অন করতে যাচ্ছে, ওর বারবার মনে হচ্ছে যে কোনো কালো একটা বা খড়খড়ে একটা হাত ওর হাতের উপরে হয়তো চাপ দেবে। মানে আমি ধরো একটা সুইচ অন করতে যাচ্ছি, এবার আমাকে যেন একটা কিরকম একটা হাত আমাকে এরকম করে চাপবে, একটা প্রেশার দেবে। ওইটা মনে হওয়াতে ওর কিন্তু বারবার ওই সুইচের মানে ওর হাত দিতে ওর ভয় করছে, যে সুইচটা আমি হাত দেবো, মানে ওর একটা মনে হলো যে আমি হাত দিলে কেউ একটা আমার হাতের উপর এরকম করে হাতে চাপ দেবে। তারপরে মনে করলো, আচ্ছা আমি দিনের পর দিন কি আমার কনফিডেন্স কমে যাচ্ছে, আমি কি সাংঘাতিক ভীতু হয়ে যাচ্ছি। ও সুইচটা জেলে ঘরে ঢুকলো, এবং সেদিনও কিন্তু সেই তার আগে যখন ঢুকেছে গোলমাল চেঁচামেচি, এবং সেদিন সে খুব প্রমিনেন্ট ভাবে শুনছিল যে কোনো একটা বাড়িতে ভীষণ আর্তনাদ, মেয়েটা চিৎকার করছে, বেশ 3-4 জন অত্যাচার করলে, একটা ঝগড়া হলে, একটা ভাঙচুর হলে, জিনিসপত্র কেউ কাউকে ধাক্কা মারলে জিনিসপত্র পড়ে গেলে যেমন আওয়াজ হয় সেরকম। আর ও সেদিন এত শরীর টায়ার্ড যে ও সেদিন সত্যি কথা বলতে কি এইরকম অবস্থায় যদি কেউ মানে পড়ে, বিশালাক্ষী তুমি যে অবস্থায় পড়েছিলে, মানে তার থেকে কষ্টকর এবং দুর্বিষহ অভিজ্ঞতা আর হয় না। কারণ সত্যি বাইরে গিয়ে যদি এরকম একটা পরিস্থিতিতে মানুষে পড়ে, তখন বাড়ি ফেরার জন্য যে মনটা কি করে, এবং সমস্ত কাজ নষ্ট হয়ে যায় এয়ারপোর্টে, মানে ভীষণ ভীষণ মানে অফিসে থাকা করা, মানে ওর কষ্টের মানে অবর্ণনীয় কষ্ট আর কি। তো সেই গল্পটা একদিন করবো কিন্তু, মানে এটা দেখো আমরা তো নানা রকম অভিজ্ঞতা শেয়ার করি, সেই অভিজ্ঞতাটা তোমার যেটা কষ্ট হয়েছিল, এটা যে কি লেভেলের কষ্ট হয় এটা মজা করে শুনবো তা না, এটা একটা এক্সপিরিয়েন্স হিসেবে শুনবো, যে সেই রকম পরিস্থিতিতে পড়লে আমরা মনের জোর রেখে সেই রাতগুলো কাটাবো কি করে, যদি কোথাও যাই এরকম ফ্লাড হলো হঠাৎ করে, কি রাস্তা আটকে গেল কি, একদিন বললো কিন্তু। আচ্ছা, তো মেয়েটা ঘরে যখন ঢুকলো, ওই সুইচ চালাতে ওর খুব ভয় লাগছিল, তো ওই সুইচটা কোনো রকমের চালিয়ে যখন ঘরে ঢুকলো, ঢুকে ও যাই হোক খুব ক্লান্ত, ভীষণ মনে হচ্ছে শরীরে একটা জ্বর, হাত পা প্রচন্ড ব্যথা। ও ওয়াশরুমে গিয়ে ভালো করে প্রথমে ওর কি হলো, খুব বমি হলো, ও একটু অবাক হয়ে গেল, ওর সচরাচর বমি হয় না, প্রচন্ড বমি হলো, এবং ঘরের মধ্যে ওর মনে হলো একটা পুরো একটা পচা পচা গন্ধ, ভীষণ একটা পচা গন্ধ, যে গন্ধটা হওয়ার কথা না, কারণ ঘরে ইঁদুর নেই, কোনো রকম পুরনো খাবার রাখার কোনো ব্যাপার নেই, একা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ফ্ল্যাট, ছোট্ট ফ্ল্যাট, কিন্তু প্রচন্ড প্রচন্ড একটা পচা পচা গন্ধ, এবং ওর কিন্তু একটা কিরম ভিতর থেকে গুলি এলো, বমি করলো, এবং বমি করে ও কি করলো, চোখে মুখে জল দিয়ে প্যাকেটটা কোনো রকমে রেখে ও শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরও বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা কিছু জানে না, ঘুমিয়ে গেছিল, এত ক্লান্ত। যখন ওর ঘুম ভাঙলো তখন ও দেখলো যে ওর খাবারের প্যাকেটটা, ওর প্রথমেই চোখে গেল যে খাবারের প্যাকেটটা একদম তছনছ করা, মানে চারিদিকে খাবারগুলো পড়ে আছে। ও তখন ভাবলো, তাহলে কি ইঁদুর ঢুকেছে আমাদের ফ্ল্যাটে, সামাও ইঁদুর ঢুকে খাবার টাবার গুলো, তাহলে ইঁদুর কোথাও পচে মরে গেছে, হয়তো আমার চোখে পড়েনি। তাহলে মানে ওর একটা, ও যে রাত্রিবেলায় খাবে বলে নিয়ে এসছে, ওর শরীর প্রচন্ড খারাপ, সেই জায়গাটা, সেই প্যাকেটটা যদি তছনছ হয়ে খাবার পড়ে থাকে, তাহলে ওর মনের অবস্থাটা কি।
হ্যাঁ, অনলাইনে আবার খাবার আনা যায়, কিন্তু সেই খাবারটা তো খাওয়া হলো না। ও তখন মাথায় হলো যে এটা কি করে হলো, প্রথমে ও যেটা মনে হলো, তারপরে মনে হলো যে তাহলে ইঁদুর ঢুকেছে, ইঁদুর তাহলে খাবারটা ফেলে দিয়েছে, তাহলে ইঁদুর কালকে খুঁজতে হবে, নিশ্চয়ই ইঁদুর পচে, একটা পচা পচা গন্ধ তখন। এইভাবে শুয়ে আছে, ও ভাবছে কি অর্ডার দেবো কি না দেবো, কিন্তু খেতেও ইচ্ছা করছে না, বমি করেছে, শরীরটা ভালো নেই। এরকম করতে করতে আবারও ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর তারপরে উঠে আর ঘুম পাচ্ছে না। তো যাই হোক, উঠে ও, মানুষ যখন একা থাকে না, বাড়িতে অনেক রকম খাবার থাকে। এমনি আমি যেমন সব সময় যেটা আমার ঘরে রাখি সেটা হচ্ছে কর্নফ্লেক্স, হেলথ ড্রিঙ্ক, মানে যেগুলো সুগার ফ্রি, যেগুলো তোমার ফ্যাট গেইন করবে না, অথচ তুমি অনায়াসে তুমি মিল স্কিপ করতে পারো, তোমার ওই প্রোটিন পাউডার তুমি খেয়ে তোমার শরীরে একটা স্ট্রেংথ আনবে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে, মানে তোমার ফ্যাট গেইন, আমার ক্ষতি বলতে কি, আমার ক্ষতি বলতে ম্যাক্সিমাম ক্ষতি হচ্ছে ফ্যাট গেইন হওয়া, যেটা টেন্ডেন্সি, সেটা হবে না। তো সেই সব জিনিসগুলো ওখানে আরো অ্যাভেলেবেল। ওরা ওইরকম ধরনের জিনিস, যারা একা থাকে তারা কর্নফ্লেক্সও রাখে। তো ওটা কিছু ধরনের যা ছিল সে খেয়ে নিল, আর কোনো খাবার টাবার, মানে আর দরজা খুলে একটা খাবার নেব সেইটুকুও যেন ওর মনে হলো যে আর পারছি না, একটা সিকিউরিটি গার্ড ফোন করবে যে খাবার দিতে এসছে, তাকে খুলতে হবে। তো যাই হোক, খাবারটা খেয়েও যখন শুয়ে আছে, কিছুতেই ঘুম হচ্ছে না। তো মোবাইলটা চার্জে দিয়েছে, মোবাইলটা চার্জে দিয়ে ও শুয়ে আছে। আমাদের যেটা কি হয়, ঘুম না এলে আমরা কি করি, প্রথমে মোবাইল আমরা একটু ঘাটাঘাটি করি। তো মোবাইলটা দেখছে দেখা আছে, ও কোথায় রাখা আছে দেখার জন্য ও চশমা পরতো, আর আমরা শুয়ে থাকা অবস্থায় তো চশমাটা পরি না। তো যাই হোক, ও চশমাটা একটু পরে ও উঠে বসে মোবাইলটা, মানে একটা কিছু ও হাতে নিয়েছে, যাতে ও সার্চ করার আগেই দেখছে একটা কোনো প্রোগ্রাম কেউ দেখতে দেখতে বন্ধ করে দিলে, যেমন আমরা আমাদের মোবাইলটা অন করলে সেই প্রোগ্রামটাই আবার চালু হয়ে যায়, অনেক সময় হয়তো। তো সেইটা একটা চালু হয়েছে, একটা বাড়ি, তাদের মধ্যে একটা মহিলাকে বেশ, তার মনে হলো হাজবেন্ড, কারণ একটা সিরিয়ালের মাঝখান থেকে তুমি যদি দেখো তুমি তো বুঝতে পারবে না, তার হাজবেন্ড, তার শাশুড়ি, তার শ্বশুর, আর সঙ্গে একটা ছেলে, মানে হয়তো তার দেওর বা কেউ একটা হবে, মানে ভীষণভাবে তাকে মারছে, অত্যাচার করছে, এবং টুকরো টুকরো, মানে আমরা যেমন ওই টুকরো 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 আমরা কিছু দেখি না, একটা সিরিয়ালকে বোঝানোর জন্য আমরা যখন ছোট 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 অংশকে আমরা জোড়া দিই, যে একটা সিরিয়াল তুমি অনেকগুলো এপিসোড হয়তো মিস করে গেছো, সেই রকম যে মেয়েটা একবার দেখছে মেয়েটা বিয়ে হয়ে আসছে, মেয়েটা বিয়ের পর সেই কলসি ফেলে যেরকম ঢোকে সেরকম ঢুকছে, তারপরে দেখানো হচ্ছে যে ওকে খেতে ঠিক মতো দিচ্ছে না, ওকে কথা শোনানো হচ্ছে, ওর তখন একটা ঘুমের ঘোর কিন্তু আছে, কারণ একটা অদ্ভুত ধরনের একটা ঘোর, তো অদ্ভুত ধরনের ঘোর, অথচ শুয়ে কিন্তু ঘুমোতে পারছে না। তো ও বারবার ভাবছে যে এটা তো আমি দেখছিলাম না, আমি তো এই ধরনের কোনো রকম সিরিয়াল দেখি না। ও দেখছে যেরকম মেয়েটাকে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, এবং শেষে তাকে নানা রকম টাকা পয়সার চাপ দেওয়া হচ্ছে পণের জন্য। সে বলছে আমি পারবো না, আমার বাবার আর্থিক অবস্থা অত ভালো না, হিন্দিতেই বলছে কিন্তু। এবং মেয়েটা কিন্তু একদম নিপাট, একদম আমাদের যে ইন্ডিয়ান মানে লুক যেটা আর কি, শাড়ি সেই সামনে আঁচল দিয়ে পরা, একদম খুব শান্ত চেহারা, এবং প্রত্যেকে খুব একটা খুব উগ্র চেহারা ওদের যে ফ্যামিলি মেম্বাররা। এবং দেখা যাচ্ছে শাশুড়ি কিছু একটা ওকে মেশাচ্ছে খাবারের সঙ্গে, এবং ওকে 3-4 দিন খেতে দেওয়া হয়নি। তারপরে ওকে গিয়ে বলা হলো যে ঠিক আছে, তোমার টাকা জোগাড় করতে হবে না, তুমি খেয়ে নাও, পরে দিলেই হবে। আর 3-4 দিন মানুষকে যদি খেতে না দেওয়া হয়, তাকে খাবারটা দিলে কি হবে, সে আগেই খাবারটা খাবে, এবং খাওয়ার পরেই ওর শরীর আস্তে আস্তে নেতিয়ে গেল, এবং মুখ দিয়ে ওর সাদা ফেনা মতো এবং রক্ত, প্রথমে রক্ত বমি মতো কিরকম একটা হলো, দিয়ে ও মরে গেল। এইরকম একটা ঘটনা দেখার পরও না কেমন একটা শরীরের মধ্যে করলো। তার একটা মেজর কারণ হচ্ছে এইবার, মানে একদম তোমরা নড়ে চড়ে বসো, আমি যে কথাটা বলতে যাচ্ছি, ইউ কান্ট ইমাজিন যে আমি কি কথাটা বলতে যাচ্ছি। ও কি দেখলো, সুছন্দা ওই মোবাইলটার মধ্যে কি দেখলো। সুছন্দা প্রথম কথা দেখলো ওর হাতে কোনো মোবাইলই নেই, মোবাইলটা চার্জ হচ্ছে রাইট সাইডে একটা টেবিলে, ওই টেবিলে ছিল সেই আয়নাটা, ওর হাতে এতক্ষণ একটা আয়নাই ধরা ছিল। ও যে মানে
ভিডিও আকারে যে জিনিসটা দেখলো ওটা কিন্তু মোবাইলে হচ্ছিল না, ওটা ওর হ্যালুসিনেশন ছিল। ওটা দেখছিল এতক্ষণ ওই মিরারটায়, যে মিরারটা অনলাইনে এসেছিল, কে ওকে সারপ্রাইজ গিফট দিয়েছিল জানতো না। আর একটা হচ্ছে ডেঞ্জারাস, যেটা হচ্ছে ওকে যখন মেয়েটাকে মারা হচ্ছে বা মেয়েটার দেহটা টেনে করা হচ্ছে, যে রুমটা দেখানো হচ্ছে স্ক্রিনে, ইমাজিন করতে পারো, সেই রুমটা হচ্ছে সেই রুমটা যেই রুমে বসে মেয়েটা ভিডিওটা দেখছে। আজকে তুমি যদি একটা ভিডিও দেখো যে একটা মেয়েকে বিভৎসভাবে মারা হচ্ছে, সে মেয়েটাকে বিষ দিয়ে মারা হচ্ছে, তার অপমৃত্যু ঘটছে, তাকে অত্যাচার করা হচ্ছে, তার আগে প্রচন্ড রকমের টর্চার করা হচ্ছে, এবং সেই ঘটনাটা যে ফ্ল্যাটে ঘটছে বা যে রুমে ঘটছে, সেই রুমটা আর কোনো রুম নয়, সেটা তোমার রুম। কারণ প্রত্যেকটা রুমের ডিজাইন যদি একও হয়, কিছু ক্ষেত্রে এইটুকু হলো পার্থক্য হবেই। একদম আমারও তাই গায়ে কাটা দিচ্ছে যে ও এতক্ষণ দেখেনি যে ওই ঘরটা, যে ঘরটায় বসে আছে, সেই ঘরটাতেই পুরো ঘটনাটা ঘটছে। ও যেই মাত্র এটা দেখেছে, ও প্রচন্ড স্ট্রং, প্রচন্ড সাহসী, কারণ ও বুঝে নিয়েছিল যে ওকে একা, ওর জীবনের লড়াইটাকে একা লড়তে হবে। কিন্তু এটা লড়াই নয়, এটা অন্য পার্ট, এটা ডিফারেন্ট জিনিস একটা, যার সঙ্গে মানুষ সবসময় লড়তে পারে না। ও তখন যে মোবাইল, প্রথম কথা হচ্ছে মোবাইলটা হাতে নেই, মোবাইলটা ওখানে চার্জ হচ্ছে, কারণ তখনই একটা রিং হয়েছে, কেউ ওকে রিং করছিল, তখন ওর মোহটা, মানে ওর এই ঘোরটা, মোহ বলবো না, ঘোরটা ভেঙেছে যে একটা রিং হচ্ছে। তাহলে মোবাইলটা রিং হচ্ছে, তাহলে এটা কি? তখন হচ্ছে আয়নাটা, তাহলে ওর হ্যালুসিনেশন হচ্ছিল বা ইলিউশন হচ্ছিল। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে রুমে ঘটনাটা ঘটছে, সেই ফ্ল্যাটটা, সেই রুমটা হচ্ছে ওর নিজের। ও তখন কি করেছে, ওর মতন মহিলাও, মানে ফ্ল্যাটটা কিছু লক করা তো দূরের কথা, ও জাস্ট আয়নাটাকে এরম করে ফেলে ও তখন নিচ দিয়ে রওনা হয়েছে, মানে বাইরে দিয়ে রওনা হয়েছে। ফ্ল্যাটটা দরজা কোন রকম, তাও দরজাটা খুলতে পারছে না, মানে এমনটাই হয়তো লকটা টাইট হয়ে আছে যে খুলতে পারছে না। ও কোনো রকমের দরজাটা খুলে ও নিচের দিকে রওনা হয়েছে, মানে লিফটের সুইচটা ঠিক মতো টিপতে পারছে না। ওর দরজা খোলা আছে কি না খোলা আছে আর কোনো খেয়াল নেই, ইভেন মোবাইলও সঙ্গে ক্যারি করেনি। ও নিচে গিয়ে যখন যাচ্ছে, তখন অনেক রাত, কিন্তু অনেক রাতেও ঘুম আসছিল না, তখন ওকে সিকিউরিটি স্বাভাবিকভাবে আটকেছে যে ম্যাম আপনি কোথায় যাচ্ছেন এত রাতে, আপনি এরকম। ওকে তো দেখে বোঝা যাচ্ছে যে ওর স্বাভাবিক অবস্থায় নেই, এটা অস্বাভাবিক অবস্থায় আছে। আপনার কি কিছু লাগবে, আপনার কি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়েছে বা কিছু হয়েছে, আপনার কিছু লাগবে জিজ্ঞেস করছে। তখন ও বলছে, তখন ওকে ওই ওরা যে বসে আছে সিকিউরিটি গার্ডগুলো, সেগুলোর সামনে একটা স্ট্যান্ড ফ্যান আছে, চেয়ার আছে, টেবিল আছে, তাই তো এরকম থাকে আর কি, একদম নিচের দিকে। ওরা ওইখানে ওই চেয়ারটাকে টেনে কোনো রকমে বসাচ্ছে, এবং ওরা বুঝে গেছে যে ওর কোনো কারণে শরীরটা ভীষণ খারাপ করছে। ওরা তাড়াতাড়ি করে জল টল নিয়ে এসেছে, চোখে মুখে জল দিয়েছে, এবং মানে ওখানে কোনো মহিলা স্টাফ ছিল না, তো ওরাই ওকে ঠিকঠাক করেছে, দেখেছে, বারবার জিজ্ঞেস করেছে ম্যাডাম আপনি কি ডাক্তারকে কল করবো কি কিছু করবো। ও বলার অবস্থায় সত্যি নেই যে আমার কি হয়েছে। যখন ও একটু ধাতস্থ হয়েছে, তখন ও তখন বলার চেষ্টা করছে, কিন্তু গলায় মনে হচ্ছে মানে কথাগুলো আটকে যাচ্ছে। আমাদের যখন খুব টেনশন হয়, যখন আমাদের প্রচন্ড রাগ হয়, যখন আমাদের প্রচন্ড কষ্ট হয়, যখন আমাদের প্রচন্ড টেনশন হয়, যখন আমরা প্রচন্ড ভয় পাই, তখন কিন্তু আমাদের সব কথাগুলো মানে গড়গড় করে একটা মানে গল্পের মতো বেরোয় না। আমরা কিছুতেই সবটুকু বলতে পারি না, বা বলার এনার্জিটুকু থাকে না। ও তাও বোঝানোর চেষ্টা করেছে যে ওর সঙ্গে কি কি ঘটনা ঘটেছে, একটা ছোট জিস্টে। তখন সিকিউরিটি গার্ড বলেছে যে আমি তো এখানে নতুন জয়েন করেছি, অ্যাকচুয়ালি এখানকার হিস্ট্রি আমি কিছুই জানি না, তো ঠিক আছে আমি শুনলাম, আমি আপনাকে জানাবো যে ব্যাপারটা কি। আপনি কি বলতে, আমি আজকে ফ্ল্যাটে ফেরত যাবো না, আমি কাল থেকে, মুম্বাই তো ফ্ল্যাট পাওয়া চারটিখানি কথা না, তো আমি কালকে আমি ফ্ল্যাট খোঁজার চেষ্টা করব, দরকার হলে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়ে থাকবো, বন্ধুর ফ্ল্যাটে গিয়ে থাকবো কদিন, যতদিন না পারছি। আমি এখানে থাকবো না, আমি চেষ্টা করব। না পুরো নিচে ছিল, মানে ওই যে যেখান দিয়ে আমরা ফ্ল্যাটে বেরোই, মানে ধরো ও যদি 6th ফ্লোরে থাকে, তাহলে ওই লিফট থেকে নেমে যাওয়ার পর যেখানে সিকিউরিটি গার্ডরা থাকে, সারা রাত বসে থাকে, সেইখানে বসে ওকে মানে
শান্ত করেছে এবং শান্ত করার পর ওকে বলেছে যে ঠিক আছে, আমি তো আপনাকে পার্সোনালি ইনফর্ম করবো যে এখানে কি কি হয়েছে কি না হয়েছে, আপনার থাকার দরকার নেই। ও তো সারা রাত ওখানে বসে কোনো রকমে কাটিয়েছে। সকাল যখন হয়েছে, সকাল হলে কি হয়, সূর্যের আলোয় একটা এমন পজিটিভিটি থাকে, এমন এনার্জি থাকে যে আমাদের অনেক মনের অন্ধকার দূর হয়ে যায় হয়তো। তো আবার কিছু ক্ষেত্রে আমরা ডাক্তাররা বলে যারা খুব ডিপ ডিপ্রেশন পেশেন্ট তাদের নাকি ভোরবেলার দিকে ডিপ্রেশন বাড়ে। এটা ডিপেন্ড করে যে কার কোন ধরনের ডিপ্রেশন। এখন ডিপ্রেশন অনেক ভাগ আছে, কিন্তু এমনি ভয়ের ক্ষেত্রে, এমনি নর্মাল আমরা যে ভয় পাই সেই ভয়গুলো কিন্তু আমাদের কেটে যায় যখন আমরা সূর্যের আলো দেখি। তো সূর্যের আলো যখন দেখেছে তখন ন্যাচারালি ওর শরীর টলছে, কিন্তু তার পরদিন একটা কি প্রেজেন্টেশন ওর আছে অফিসে, যেখানে যেতেই হবে, সাবমিট করতেই হবে। এবং আমি বলছিলাম যে বিগত বেশ কয়েকদিন ও ঠিক মতো অফিসে কাজও করেনি, কাজে ওর একটা বাজে একটা ধারণা তৈরি হচ্ছে অফিসে যে ও ঠিক মতো কাজে মন দিচ্ছে না, ওর কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, একটা প্রমোশনের ব্যাপার আছে। তো তখন বলছে ঠিক আছে আমি এখন ওকে, তো বলছে আর ইউ ওকে, তো বলছে হ্যাঁ আমি ওকে, তো বলছে ঠিক আছে আমি আপনার সঙ্গে যাচ্ছি। তো ওকে নিয়েই গেছে ফ্ল্যাটে তখন, কারণ তখন তো হ্যান্ড ওভার হচ্ছে ডিউটি, মানে চেঞ্জ হয়ে গেছে, তো রাতে ডিউটি করেছে, আরেকজন চলে এসছে। তখন ও বাড়ি যাওয়ার আগে সিকিউরিটি গার্ড, এটা একদম তার পার্সোনাল, তার মানে ইয়ে থেকে, কর্তব্যবোধ থেকে, কারণ সেটা সে করতে বাধ্য না। সে বলছে ঠিক আছে আমার বাড়ি যেতে 8 ঘন্টা দেরি হবে, আমি একটা লোকাল ট্রেন পাবো না, তো কি হয়েছে, আমি আপনাকে ফ্ল্যাটে ঢুকিয়ে দিই, আপনার যা দরকার আপনি নিয়ে, আমি বরঞ্চ বাইরে ওয়েট করছি, আপনি রেডি হন, আপনি অফিসে যাওয়ার জন্য আপনি বেরিয়ে যান। তো বলো আমি আজকে কিছু রান্না করে ওখানে খেতেও পারবো না, ঘুমাতেও পারবো না, কিন্তু আমার শরীর টলছে, সারা রাত ঘুম হয়নি, ও জানে। তো ঠিক আছে আপনি যেগুলো দরকার সেগুলো আপনি নিয়ে বেরোন। ও যেগুলো দরকার সেগুলো নিয়ে বেরোতে গিয়ে ওর চোখে পড়েছে ওই আয়নাটা। ওর আয়নাটা দেখেই না প্রথমে ওর একদম ঘাবড়ে গেছে। তখন ওই সিকিউরিটি গার্ডই বলেছে যে আচ্ছা ম্যাম, আপনার যদি আয়নাটার প্রতি এতটা বিভৎস ভয় থাকে, আপনি তো এখনই আজকেই তো শিফট হচ্ছেন না, আপনি একটা কাজ করুন, আপনি এই আয়নাটাকে কোনো জলে ভাসিয়ে দিন। তখন ও বলেছে, মানে ও টাচ করতে পারছে না, তো বলো কিছু হবে না, আপনি পাশ থেকে যখন আমাদের খুব বুস্ট আপ করে না, তখন আমরা কিন্তু পারি অনেক কিছু, যখন আমরা মানে এমনি ভাবে পারি না। তো তখন আয়নাটাকে নিয়ে কোনো রকমে ও অফিসের ব্যাগটা কোনো রকমে গুছিয়ে একটা খুব অফিসের যে ইউনিফর্ম সেগুলো পরে ও যাই হোক বেরিয়ে গেছে। ও সিকিউরিটি গার্ড কিন্তু বাইরে সমানে অপেক্ষা করেছে একটা টুল নিয়ে, দিয়ে ও বলেছে আপনাকে আমি অফিসে, আপনি এখান থেকে আমি কি ড্রপ করে দেবো আপনাকে, আপনার গাড়িতে আপনার সঙ্গে যাবো? তা বলেছে না 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 না, আপনি অনেক করলেন আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ, আমি এবার নিয়ে যেতে পারবো। তো ওখান থেকে বেরিয়ে অফিসটা গেছে। অফিসে গিয়ে কোনো রকমের ও প্রেজেন্টেশনটা, মানে ও তো বিগত রাতে ঘুম হয়নি, ওর যেমন হওয়ার কথা তেমনই হয়েছে, খুব একটা ভালো কিছু হয়নি। যাই হোক, ও জলে কিন্তু আয়নাটাকে ফেলে দিয়ে এসছে। তারপরে ও এরকম ঘটনাটা 2-1 জন ওর পার্সোনাল, যারা খুব মানে ওর খুব যাদের সঙ্গে খুব পার্সোনাল একটা রিলেশন, মানে বন্ধু আর কি, যাদের সঙ্গে খুব পার্সোনালি মেশে, পার্সোনাল কথাবার্তা শেয়ার করে, তাদেরকে এরকম কথা বলেছে যে আর বলছে তোর কাছে দেখতে এরকম লাগছে কেন, তো বলছে যে এরকম ঘটনা ঘটেছে, এরকম হয়েছে, আমি ঠিক মতো স্লাইডগুলো বলতে পারছি না, ঠিক মতো করতে পারছি না, আমার সারা রাত ঘুম হয়নি, আমি ভীষণ টায়ার্ড। আর এইসব জবে কি হয়, একটা বাইরের মানে আউটলুকটার উপর খুব ডিপেন্ড করে, আমি কতটা স্মার্টলি প্রেজেন্ট করছি, আমার আউটফিটটা কেমন, এইটা কিন্তু খুব ডিপেন্ড করে কতটা স্মার্টলি আমরা এলাম। সেখানে একটা মানুষ যদি না ঘুমিয়ে ভয়ে ঠিক মতো খাবার না খেয়ে আসে, ন্যাচারালি তার চেহারার মধ্যে একটা ক্লান্তি ভাব আসবে। যাই হোক, ও এরকম গুলো করে ও মনে করেছে একটা, হ্যাঁ সে কিছুটা অফিসে এসে যখন আয়না ফেলে দিল তখনই সে ফিল গুড ফ্যাক্টরটা আসছে না। যখন সে অফিসে এসে তার বন্ধুরা বলছে ঠিক আছে তুই আয়নাটা ফেলে দিয়েছিস, তুই এই কর, এই অনেকগুলো রেমেডিস দিয়েছে বলেছে আর কি, তুই এইগুলো কর। তা বলছে ঠিক আছে আমি, তা বলছে তুই তো আমার বাড়িতে এসে থাক, আমি তো ফ্ল্যাটে, একটা বন্ধু বলেছে আমরা তো 2 জন থাকি, তুই আমাদের ফ্ল্যাটে এসে কদিন থাক, তারপরে তুই তোর ইচ্ছা মতো জায়গা গুছিয়ে নিস। ও আমার মনে করেছে, মানে তখন কি হয়েছে, মনে একটু সাহস জেগেছে যে ঠিক আছে মানুষের ঘাড়ে বোঝা হয়ে চাপবো, আমার তো জামা কাপড়ও ওখানে আছে, সবকিছু তো আমাকে গুছিয়ে আনতে হবে, তার থেকে বরঞ্চ আমি মানে আমরা কি হয়, আমরা যেটা মনে করি কালকেই করব, যখন আমাদের মনে কিছুটা সাহস জোগাড় হয় তখন আমাদের মনে হয় যে না ঠিক আছে আমরা ধীরে সুস্থে করি, করবো তো বটে। এবার ও সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যে ও যে ঢুকে, ও যে ওই করিডোরে একটা ঝামেলা অশান্তি শোনে,
সেই ঝামেলা অশান্তিটা সেম জিনিস যেটা কালকে ও আয়নায় দেখেছে, একটা মেয়েকে মারা হচ্ছে, অশান্তি হচ্ছে। ওর কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম সিনেমার মতন করে, একটা মানে সেই রোল হচ্ছে ওগুলো সবকিছু। তো ও সেই ওর বন্ধুরা বললেও ও কিন্তু শহরে যতই হোক না কেন সবাই ব্যস্ত, কেউ কাউরি বাড়িতে গিয়ে ডিস্টার্ব করতে আমরা চাই না। তো ও আবার সেই ফ্ল্যাটে ফিরেছে এবং অনেক মনে জোর করে যে না আজকে আমি ফ্ল্যাটে ঢুকবো, আজকে আমি খুব পজিটিভ ভাবে ঢুকবো, এবং আজ তো আয়নাটা নেই। তো ও ঢুকেছে সেদিন ফ্ল্যাটে কোনো রকমে, এবং ও একটা ইভেন ওর সঙ্গে একটা ওর বন্ধুকেও নিয়ে এসছে, মানে খুব অল্প বয়সী মেয়ে যে এইগুলো খুব একটা বিশ্বাসও করে না। সে বলেছে চল আজকে তোর সঙ্গে আমি থাকি। তো ওর দুদিন ওর সঙ্গে থেকেছে, ওর কোনো ফ্ল্যাটে সেরকম অসুবিধা হয়নি। যখন দুদিন কোনো অসুবিধা হয়নি, ও কিন্তু অলরেডি ভেবে নিয়েছে যে আমি আয়নাটা যখন ফেলে দিয়েছি তখন এমন কিছু অসুবিধা হয়তো আর হবে না। ও আবার তখন মনে করতে শুরু করেছে যে আমি ফ্ল্যাটে থাকবো। এর মধ্যে ওই যে নতুন সিকিউরিটি গার্ড সে এসে খবর দেয় যে সত্যি সত্যি একটা এরকম ঘটনা ঘটেছিল, যেটা বললে, যেটাকে ডিসক্লোজ করলে হয়তো ওই সিকিউরিটি গার্ডের চাকরি চলে যাবে। এই ফ্ল্যাটে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, যে ফ্ল্যাটের মালিক সে একটা ভাড়া দিয়েছিল এবং সেখানে একটা ছেলের মানে বিয়ে হয়েছিল, সেই বউটা কিন্তু আত্মহত্যা করে। এখন আত্মহত্যা করে সেটা কিন্তু প্রমাণ হয়নি, মানে কেউ সেটা নিয়ে ঘাঁটায়নি, একদম সবাই ভেবেছিল আত্মহত্যা করেছে। এবং বউটাকে ওরা বলেছিল ডিপ্রেশনের পেশেন্ট, প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, চিৎকার করে, করে। আসল ব্যাপারটা কি ছিল কে জানে, যে সংসার করেছে সেই জানে। কিন্তু অনেকেই সন্দেহ করেছিল যে ওরাই মেরেছে, এবং ওরা যে অত্যাচার করতো, ও যে অ্যাগ্রেসিভ কেন হতো সেটা কিন্তু বুঝতে পেরেছিল অনেকেই, যেটার কারণটা কিন্তু এটাই। তো যাই হোক, ও কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে ঘটনাটা, আর ও যেটা দেখেছে সেটা তো কোনো এভিডেন্স নয়। ও তো পুলিশের কাছে গিয়ে বলতে পারতো না যে ও তো ঠিক পুলিশের কাছে গিয়ে বলতে পারতো না যে এইটা আমি দেখেছি, এইটা খুন হয়েছে, আপনারা। ও নিজের জায়গায় চলে গেছে, দুদিন পর বন্ধুটা নিজের জায়গায় চলে গেছে। ও আবার খুঁজছে, আবার একটা ভালো রেন্টেড ফ্ল্যাট খুঁজছে। ও ভাবলো যে দুদিন আমি কাজটা করে নিই, আস্তে আস্তে প্যাকিংগুলো করছে প্যাকার্সদের দিয়ে, যেগুলো পাওয়া যায় প্যাকিং করছে, এবং ভালো ভালো ফ্ল্যাটের খোঁজ করছে। এই করতে গিয়ে একদিন সন্ধেবেলায় ফিরে ও যেটা দেখলো, সেটা দেখো যা স্টান্ট হয়ে গেল। সেটা হলো সেই আয়নাটা সেই জায়গাতেই, সেই টেবিলেই আছে। যে আয়নাটাকে ও 7 দিন কি 10 দিন আগে ভাসিয়ে দিয়ে এসেছিল, সেই আয়নাটা হাউ ইট ইজ পসিবল যে সেই জায়গাটাতেই আবার থাকে। তার কারণ ওকে আরো কিছু, যে আত্মাটাকে পৃথিবী থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল, সে হয়তো কিছু বলতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনই জিনিস যে এই জিনিসটা ও সাক্ষী হচ্ছে, ও দেখছে, আর সেই সময় ওর ব্রেন এতটা অ্যাক্টিভ থাকছে না যে সেটা ভিডিও রেকর্ডিং করে রাখবে। আর ভিডিও রেকর্ডিং হলেই সেটা যে রেকর্ডিং হবে, আয়নায় আমি একটা জিনিস দেখছি, এটা জাস্ট একটা বিশ্বাসের অযোগ্য যে আমি আয়নায় একটা জিনিস দেখছি, যেখানে ও প্রথমে নিজেই বুঝতে পারেনি, সেটাকে মোবাইল মনে করে দেখছিল। সেটাকে আমি ভিডিওতে রেকর্ডিং করব ঠান্ডা মাথায়, সেটাকে আমি থানায় নিয়ে যাব, এটা একটা সাধারণ মস্তিষ্কের মানুষের পক্ষে কখনো সম্ভব না। এবং যেদিন ও আয়নাটা দেখে সেদিন ও, হ্যাঁ একদমই তাই, মানে ও আয়নাটা দেখে যে ওই টেবিলে ওই জায়গাতেই রাখা আছে। তো এতটাও ঘাবড়ে যায়, এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে যে ওর চিৎকারে বেশ পাশ থেকে অনেক লোক চলে আসে, এবং ও বারবার ওই মানে ওর ভাষা বেরোচ্ছে না। সেই মেয়েটা কি করে সেই আয়নাটাকে রাত্রিবেলায় আবার এক্সপেরিমেন্টাল হিসাবে ওটাকে ব্যবহার করবে, যে আয়নাতে আদৌ কি দেখা যাবে, কি আয়নাটাই আমি আদৌ কি ওর জীবনের না বলা ঘটনাগুলো জানতে পারবো, সেটা কি সম্ভব? আজকে তুমি হলে কি পারতে? আজকে আমি হলে কি পারতাম? পারতাম না। মুখে বলা অনেক সহজ, কিন্তু সবসময় কার্যক্ষেত্রে তা হয় না। তাই ও সেই রাত্রে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় এবং ও একটা মহিলা বন্ধুর কাছে গিয়ে রাতে থাকে। কারণ সেদিন তো ও ওই নিচে গিয়ে বসে থাকার মতন ওর মাথা সেদিন কাজ করছে যে আমি কোথায় গিয়ে থাকবো, যাই হোক। এবং তারপরে ও শোনা যায় যে, মানে শোনা যায় না, তারপরে ও ফ্ল্যাটটা কাউকে না কাউকে দাঁড় করিয়ে রেখে ওই মুভার্স অ্যান্ড প্যাকার্স ওদেরকে ফোন করে সমস্ত কিছু প্যাক করে ও কিছুদিন শেয়ারিং করে
একজনের সঙ্গে, মানে দুজন থাকতো অলরেডি, ও রিকোয়েস্ট করে যে আমি মেস মতন যে আমি থাকি, আমার মালপত্রগুলো এক জায়গায় থাক। মালপত্রগুলো তো মুশকিল, তবে একটা লোকের আর যারা চাকরি করে তারা একটা লোকে অত মালপত্র বাড়ায় না সাধারণত। যাই হোক, তারপরে তারা ও শিফট হয় অন্য ফ্ল্যাটে, কারণ ওই ফ্ল্যাটে থাকার সাহস ওর আর কোনো মতেই হয় না, কারণ ওর কাছে সেই অভিজ্ঞতাটা বিভীষিকা হয়ে যায়। এটাই ছিল আমার আজকের প্রথম এবং আজকের একমাত্র গল্প, যেটা পরের বুধবার আমি একটা অদ্ভুত ধরনের বেছে রেখেছি, অদ্ভুত ধরনের কেস, যে কেসটা শুনলে তোমরা ভাববে যে মানে আমি বলে দিচ্ছি যে ওরা বলার ইচ্ছা আছে, আজকেই বলার ইচ্ছা ছিল, বললাম না, যে একটা মানুষ তার সোনার চামচ নিয়েও যদি জন্ম হয়, তার ভাগ্যে যদি লেখা না থাকে সুখ, সে সুখ পায় না, এবং সে তার কতটা নির্মম পরিণতি হয়, এবং নির্মম পরিণতি ঘটায় যারা, তারা সোকল্ড শিক্ষিত সুদর্শন, যাকে দেখে আমরা যে কোনো মেয়েই হয়তো মুগ্ধ হয়ে যাব। তাই বাইরের চাকচিক্য, বাইরের রূপটা যে যথেষ্ট নয়, ভিতরের মানুষটা যে কতটা জরুরি, ভিতর থেকে তাকে জানা, এবং জানাটা যে কতটা কঠিন। আর এইটা একটা অদ্ভুত ধরনের, যে সেই মেয়েটাকে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল খুব অল্প বয়সে। কেন সোনার চামচ নিয়ে জন্মেও 7 ভাই বোনের মধ্যে সে আদরের বোন হয়েও তার এই নির্মম পরিণতি হলো কেন, সেইটাই বলবো এই পরের দিন। আজকের মতন এইটুকু, আমাকে প্লিজ জানিও। হ্যাঁ, ও বেরিয়ে যেতে পেরেছিল, আজকে সারাক্ষণ লাইফটা করলাম একদম all that glitters is not good gold, একদম যা চকচক করে তাই সোনা নয়। আমাদের এই জিনিসটা, আমাদের ভিতরের যে হিরে, ভিতরের যে রত্ন, ভিতরের যে সোনা, সেটা হচ্ছে মনের, যেটা থেকে যায়, যেটা বয়সের সঙ্গে সঙ্গে তাতে ফাইন ল্যান্ডসও পড়ে না, যেটা কোনো রকম আমাদের কোনো রকম যত্ন নিতে হয় না। এটা দিনে দিনে আমার মনে হয়, হ্যাঁ, যত্ন নিতে হয় কিভাবে, ভালো সঙ্গ, ভালো চিন্তা, কারণ অনেক সময় একটা ভালো মানুষও কুসঙ্গে, খারাপ সঙ্গে নষ্ট হয়ে যায়। তাই এর একমাত্র যত্ন হচ্ছে যে মানুষটার হৃদয়টাই পুরো সোনা দিয়ে মোড়া, সে সাধারণত কুসঙ্গে পড়ে না, এটাও যেমন ঠিক, কিন্তু কুসঙ্গ একটা সাংঘাতিক জিনিস। তাই সে যত সৎসঙ্গে মিশবে, তার সঙ্গে তুমি যত মিশবে, তোমার মধ্যেও তার রিফ্লেকশন আসবে, এটা আসতে বাধ্য। এর পরের দিনের লাইফটা থেকো, আরো অনেক গল্প নিয়ে আসবো। বহুদিন পরে এসে আজ খুব ভালো লাগলো, কিন্তু আমি খুব একটা এনজয় করতে পারলাম না। আমার লাইফটা মেশিনের মতন বলে গেলাম এই কারণে, কারণ যেহেতু এই যে স্লো কানেকশন, তারপরে ফিনিশ করো লাইভ, এই সবগুলো কমেন্টগুলো আসে, তারপরে এই দুর্যোগ, তারপরে ইন্টারনেটের প্রবলেম, এইগুলো না ভীষণ আমাকে টেন্সড করে, যে আমি চাই একইভাবে লাইফটা করি। ওই কেটে কেটে লাইফ করলে না একটা কোথাও যেন খেই হারিয়ে যায়। ধরো লাইফটা চালিয়ে কেউ পাশে, আমার যেমন অভ্যেস হচ্ছে, সোনালি দি, বিশালাক্ষী, তারপরে ইন্দ্রাণী, এরা লাইভ যখন করে, কি করি, অমৃতা, আমাদের সুকল্যাণ, প্রত্যেকেরই লাইভের মধ্যে আমি না লাইভটা চালিয়ে কি করে চুপচাপ শুয়ে থাকি, চোখটা বন্ধ করে। আমার খুব ভালো লাগে চোখ বন্ধ করে, এটা আমাকে একদম শিখিয়েছিল, চোখ বন্ধ করে লাইভ আরো ভালো লাগে। আমি শিখি, এক্সপ্রেশনটা একটা ম্যাটার করে, বলুন করে, কিন্তু চোখ বন্ধ করে দেখো, তুমি একদম সামনে দেখতে পাবে। তো আমাদের সোনালিদির বলার ধরন, বিশালাক্ষী ওই জন্মদিনের দিন যে লাইভটা করলো, হানা টেলসের জন্মদিনের দিন, আমার মনে হয় বিশালাক্ষী জীবনে যতগুলো লাইভ করেছে আমার মনে হয় সেরা। মানে আমি না শুধু শুনছিলাম আর ভাবছিলাম এটা কি লিখবো, লিখতে গিয়ে তো আমার মানে একটু মিস হয়ে যাচ্ছে, শুনতে লিখবো না, মানে টাইপ করতে পারছি না। ওই লাইফটা বিশালাক্ষী, তুমি যেদিন লাইভটা করলে যে এই আমাদের হানা টেলসের জন্মদিনের দিন, ওই লাইফটা তোমার সেরা ছিল, মানে আমার ভীষণ ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। আর ওই লাইফগুলো কি হয়, আমার রাত্রিবেলায় ঘুমের সঙ্গী। আমি কি করি, এই যে এই টাইপের লাইট দেখছো না, এই টাইপের লাইট, এই টাইপের লাইট দেখছো, এই টাইপের লাইট আমি
ঘরের 2-3 জায়গায় মানে দিয়ে রাখি। একটা খুব ভালো রুম ফ্রেশনার দিই। মোবাইলটা একটু দূরে রাখি, কারণ মোবাইলের যে রেডিয়েশন সেটা আমাদের পক্ষে খারাপ। তো সেই লাইফ চালিয়ে যে একটা ঘুমানোর একটা আমেজ, মানে সেই রাতটুকু, সেই সময়টুকু শুধু আমার, এবং আমার সেটা হাজব্যান্ডও জানে। থ্যাংক গড আমার হাজব্যান্ডের ঘুম ভীষণ গভীর, কারণ আমি তো ফুল ভলিউমে লাইফ চালিয়ে ঘুমাই। আজকের মতো এইটুকু। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.